নির্মল আলোয় স্বাগত। এবারের নিবেদনে থাকছে একটি গল্প। গল্পটি লিখেছেন বলাই চাঁদ মুখোপাধ্যায়। গল্পটির নাম শেষ কিস্তি। গল্প শুরু করার আগে আমার বিনম্র নিবেদন রইল, অনুগ্রহ করে যদি আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন এবং নিবেদনগুলিকে শেয়ার করেন তাহলে খুব ভালো হয়। শুরু করছি গল্প শেষ কিস্তি। সেই সবে ডাক্তারি পাশ করেছি। চিকিৎসা শাস্ত্রে এবং নিজের নৈপুণ্যে তখন অগাধ বিশ্বাস। রোগী একটা পেলেই হয়। সাজসজ্জা করে রাস্তার ধারে একটা ঘর ভাড়া নিয়ে উন্মুখ হয়ে বসে থাকি। বুড়ো দিনু ডাক্তারেরই যত কল, অথচ রোগটা যত দূর সেকেলে হতে হয় অতি আধুনিক আবিষ্কারের ধার ধারেন না কোনো। নাড়ি টিপে, জিভ দেখে, পেট টিপে অত্যন্ত অনাড়ম্বর পদ্ধতিতেই বেশ চালিয়ে যাচ্ছেন। অথচ আমরা যাক সে কথা। ওই দিনু ডাক্তারই আমাকে ডাকলেন একদিন তার একটা কেসে। সে কেসে দুজন নামজাদা ডাক্তার এসেছিলেন। আমাকে ডাকা হয়েছিল রাত জাগবার জন্যে। রোগীর কাছে সর্বদা একজন কৃতবিদ্য ডাক্তারের প্রয়োজন অনুভব করেছিলেন সবাই। রাত্রির ভারটা আমার উপর দিয়েছিলেন দীনুবাবু। সম্ভবত আমার দাদা মহাশয়ের সঙ্গে তার বন্ধুত্ব ছিল বলে। গিয়ে দেখি হই হই ব্যাপার, রই রই কাণ্ড। আশপাশের যত নামকরা ডাক্তার সবাই সহমত হয়েছেন। কলকাতা থেকে শুধু দুজন ডাক্তারই নয়, নার্সও এসেছেন। আমিও গিয়ে হাজির হলাম। অথচ ছেলেটির হয়েছে ম্যালেরিয়া, ম্যালিগন্যান্ট টাইপের অবশ্য, কিন্তু তবু ম্যালেরিয়ার জন্য এত ধুমধাম কেন বুঝলাম না। গেন কয়েক কুইনিন দিলেই তো চুকে যেত। সাড়ম্বর অতি আধুনিক পদ্ধতিতে চিকিৎসা এবং শুশ্রূষার ব্যবস্থা করে মোটা মোটা ফি নিয়ে বড় বড় ডাক্তাররা বিদায় নিলেন। ঠিক হলো একজন নার্স শয্যা পাশে মোতায়েন থাকবেন, আমি থাকবো পাশের ঘরে। দরকার বুঝলে আমাকে ডাকা হবে। তাছাড়া 2 ঘন্টা অন্তর নাড়িও পরীক্ষা করতে হবে ঘড়ি ধরে, শ্বাস প্রশ্বাসও গুনতে হবে। যাওয়ার আগে দিনু ডাক্তার বলে গেলেন, তুমি এখানে আসবার আগে আমার সঙ্গে দেখা করো একবার। আচ্ছা। রাত্রে সকাল সকাল খাওয়া দাওয়া সেরে নানা রকম ইঞ্জেকশনের সরঞ্জাম ব্যাগে পুরে বেরিয়ে পড়লাম। দিনু ডাক্তার বাইরের ঘরে একা বসে গড়গড়ায় তামাক খাচ্ছিলেন। এসো, বসো, একটা কথা বলবার জন্য তোমাকে ডেকেছি। পালস, রেসপিরেশন গোনা ছাড়া আর যেন কিছু করতে যেও না তুমি। কোনো ইঞ্জেকশন ফিনজেকশন দিও না যেন। পালসটা যদি খারাপ হয় একটা স্টিগনিন বা ক্যাম্ফারিন ইথার দিতে ক্ষতি কি? কিছু করো না, বদনাম হয়ে যাবে। মিনিটখানে গড়গড়া টেনে বললেন, ও ছেলে বাঁচবে না। ম্যালেরিয়া হয়েছে, কুইনিন পড়ে গেছে, না বাঁচবার কোনো কারণ দেখছি না তো। কিছুতেই বাঁচবে না। এর আগে 6টা মরেছে। ওর ছেলে বাঁচবে না। 6টা মরেছে? হ্যাঁ, একটা ছেলে জন্মায়, 7-8 বছর বেঁচে থাকে, তারপর একটা কিছু হয় আর পট করে মরে যায়। কোনোবারই চিকিৎসার ত্রুটি হয়নি। মরে যাবার বছরখানেক পরেই আবার একটা ছেলে জন্মায়, বছর কয়েক বাঁচে, তারপর অসুখ হয় আর মরে যায়। আমার হাতেই 6 জন গেছে, এটাও যাবে। খরচ করাতে আসে খালি। বৃদ্ধ গম্ভীর মুখে তামাক টানতে লাগলেন। আমার মনে হলো বুড়োর ভীমরতি হয়েছে। 6 জন মরেছে বলে সপ্তমকে যে মরতে হবে, এ কি একটা বৈজ্ঞানিক যুক্তি হলো? আর কিছু যদি নাই করতে হয় তাহলে শুধু শুধু আমাকে 100 টাকা দেবার মানে কি? আমার মনে যাই হোক, বাইরে চুপ করে রইলাম। বুড়োর সঙ্গে তর্ক করে লাভ কি?
গভীর রাত্রে নার্স এসে ডাকলে গিয়ে দেখি খোকার বাবা এ অঞ্চলের বিখ্যাত ধনী বৃদ্ধ জগৎ সেন বিছানার একধারে চুপ করে বসে আছেন। তার দিকে কটমট করে চেয়ে খোকা বলে চলেছে, ডাক্তারের 100 টাকা আর নার্সের 50 টাকা দিয়ে দাও না, আমি চলে যাই। কেন আর আটকে রেখেছো আমাকে? দিয়ে দাও তাড়াতাড়ি, আমি আর থাকতে পারছি না, শিগগির দিয়ে দাও। বিছানা ছেড়ে ঠেলে উঠতে চেষ্টা করতে লাগলো সে। দুজনে মিলে চেপে ধরতে হলো তাকে। শিগগির দাও, শিগগির দাও। যেন 8 বছরের ছেলের কণ্ঠস্বর নয়, এক প্রবীণ বুড়ো যেন ক্ষণক্ষণ করে কথা বলছে। এই অবস্থায় হায়োসিন হাইড্রোব্রোম দেওয়া উচিত না মরফিন দেওয়া উচিত ভাবছি। এমন সময় জগৎবাবু এক কাণ্ড করে বসলেন। হঠাৎ তিনি মাটিতে হাঁটু গেড়ে করজোড়ে বলে উঠলেন, নবীনবাবু, দয়া করুন আমাকে, আমি সুদ সমেত পাই পয়সা সব শোধ করে দিচ্ছি, আপনি যাবেন না, থাকুন, দয়া করুন আমাকে। না, জোচ্চোরের বাড়ি আমি থাকি না। ওরে খোকা, বাবা আমার, আর্তকণ্ঠে কেঁদে উঠলেন জগৎবাবু। খোকা আবার ঠেলে উঠতে চেষ্টা করতে লাগলো। শিগগিরই ফিস দিয়ে দাও এদের। দিচ্ছি দিচ্ছি। আলু থলেই বেশে উঠে পড়লেন জগৎবাবু। তাড়াতাড়ি সেফ খুলে টাকা বার করে আমাকে আর নার্সকে দিলেন। খোকা যেন তৃপ্ত হয়ে চোখ বুঝল, সেই চোখ আর খুলল না।